ছোট ছোট খুপড়ি, গা ছমছম পরিবেশ, আলোহীন এক একটি কামরা যেন গ্রামের মুরগির খাঁচা। বাইরের জগৎ থেকে পুরোই আলাদা। কোথায় আছেন, দিনের কোন সময় পার করছেন জানারও কোনো সুযোগ নেই। কোনো কোনো কক্ষ সাউন্ড প্রুফ, যেসব কক্ষে থাকত নির্যাতনের নানা সরঞ্জাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ভিন্ন মত দমনে গড়ে ওঠে এসব সেল, যেটি আয়নাঘর বা গোপন বন্দিশালা নামে পরিচিত। বছরের পর বছর আয়নাঘরে বন্দী ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে অনেক নিরপরাধ মানুষ। এখান থেকে কেউ কেউ ফিরে এসেছেন, কেউ ফেরেননি। মৃত্যুই যাদের শেষ ঠিকানা হয়েছে। তৎকালীন সরকারের নির্দেশে গুম করা অনেক মানুষকে এখানে বন্দী রাখত আইন প্রয়োগকারী। বন্দী জীবনের গল্প ফুটে উঠেছে আয়নাঘরের দেয়ালে দেয়ালে, কিন্তু সেই আয়নাঘরের অনেক আলামতই গায়েব হয়ে গেছে। যতক্ষণ রুমে থাকতাম ততক্ষণ চোখ খোলা থাকতো, হাত খোলা যেত। রুম থেকে বের করার সময় আবার চোখ হাত খোলা বাঁধত। এখানে হচ্ছে যে কাঠের দরজা, সামনে একটা লোহার দরজা ছিল, আর নিচ থেকে খাবার দিত। এখানে একটা চৌকির মতো ছিল, তো এখানে কাঠের একটা চৌকি ছিল। আর এগুলো পুরোপুরি রং করানো হচ্ছে, কারণ এখানে অনেক দাগ ছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস 12 ফেব্রুয়ারি পরিদর্শন করেছেন রাজধানীতে থাকা 3 আয়নাঘর, যেগুলো বিগত সরকারের গোপন বন্দিশালা ও টর্চার সেল নামে পরিচিত। আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা পরিষদের সদস্য ও সরকারি কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন গুমের শিকার হওয়া একাধিক ব্যক্তি ও গুম কমিশনের সদস্যরা। কিন্তু এই পরিদর্শনের সময় নিজেদের দেয়া প্রতিশ্রুতি রাখেনি সরকার। পূর্ব ঘোষণা অনুযায়ী দেশি বিদেশি গণমাধ্যমকে আয়নাঘর পরিদর্শনের সুযোগ দেওয়ার কথা থাকলেও প্রধান উপদেষ্টার পরিদর্শনের সময় সেটি করা হয়নি। কেবল পছন্দমতো 2টি গণমাধ্যম আল জাজিরা ও নেত্র নিউজকেই সুযোগ দিয়েছে সরকার। এছাড়া একজন সংবাদকর্মী প্রধান উপদেষ্টার পরিদর্শনের সময় সঙ্গে ছিল। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো ভিডিও ও স্থির চিত্রে দেখা যায় আয়নাঘরের অন্দরের চিত্র। এক একটি ফুটেজ যেন কালের সাক্ষী, বিভৎস ইতিহাসের প্রতিচ্ছবি। তবে আয়নাঘরের চিত্র সামনে আসার পর প্রশ্ন উঠেছে এর আলামত ধ্বংসের বিষয়টি। অসংখ্য গোপন কক্ষের দেয়াল ভেঙে কক্ষগুলো বড় করে দেখানো হয়েছে। পলেস্তারা ও রং করা হয়েছে একাধিক কক্ষের দেয়ালে, যার কারণে মুছে গেছে দেয়ালে খোদাই করা ও বন্দীদের আঁকা নানা কথা গল্প। এছাড়া টর্চার সেলের বিভিন্ন সরঞ্জামও গায়েব করা হয়েছে। যেগুলো আছে সেগুলো অকেজো করে ফেলা হয়েছে। যেসব সরঞ্জামের মাধ্যমে বন্দীদের নির্যাতন করা হতো এর মধ্যে ইলেকট্রিক চেয়ার, উচ্চ শব্দ করার যন্ত্র ও বিভিন্ন ইলেকট্রিক সরঞ্জাম। কোনো কোনো কক্ষ ছিল সম্পূর্ণ সাউন্ডপ্রুফ। গোপন বন্দিশালার দেয়ালে বন্দীদের আঁকা বিভিন্ন লেখার মধ্যে ছিল আমি আমার পরিবারকে ভালোবাসি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সূরা আম্বিয়া আয়াত 87। অর্থাৎ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র এবং মহান, আমি তো সীমা লঙ্ঘনকারী। এদিকে বন্দিশালাগুলো সিসি ক্যামেরা দ্বারা নজরদারি করা হতো। সেসব সিসি ক্যামেরার কিছু কিছু দেখা গেলেও এসব ক্যামেরার ফুটেজ গায়েব হয়ে গেছে, যেগুলোতে ফুটে উঠেছিল গুম হওয়া মানুষের নরক যন্ত্রণার দিনগুলোর গল্প, যেগুলো হতে পারত তদন্ত কমিটির কাছে এক একটি ডকুমেন্ট। প্রশ্ন উঠেছে এসব আলামত ধ্বংস করা হলো কেন? কারা এসব ধ্বংসের নির্দেশ দিয়েছেন? আলামত ধ্বংসের জবাব কি পাওয়া যাবে? গত 5 আগস্ট যখন রেজিম চেঞ্জ হলো, তার পরপরই এই ধরনের ঘটনা ঘটেছে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে আলামত ধ্বংসের বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আলামত ধ্বংস হয়েছে কিনা সেটি গুম কমিশন বলতে পারবে। তারা দেখছেন বিষয়টি। সে অনুযায়ী যে মামলাগুলো হয়েছে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা দেখছেন। সরকার প্রত্যেক বিষয় দেখছে। আলামত হিসেবে সবগুলো আয়নাঘর সিলগালা থাকবে। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।